গুড মর্নিং টু অল অফ মাই স্টুডেন্টস। আজকে পিএসসি সিলেবাস থেকে আমি কালিদাস ও রবীন্দ্রনাথ এই প্রবন্ধ আলোচনা করছিলাম, সেইটাই আলোচনা করব। কাজী আব্দুল ওদুদ রচিত নির্বাচিত 5টি প্রবন্ধের মধ্যে প্রথম প্রবন্ধ। দেখো, বাকি অংশটুকু মানে প্রথম পর্ব আলোচনা করেছি, আজকে দ্বিতীয় পর্বের আলোচনা। সহসা অসমাপ্ত গানে থামবার ধরন যে সাধারণত কালিদাসের নয়, তার পর্যাপ্ত প্রমাণ তার রচনায় রয়েছে। তবে তিনি প্রকৃতই সৌন্দর্য রসিক, তাই এমন সুকুমার রুচি এক্ষেত্রে তাতে আরোপ করা সঙ্গত ও শোভন দুই হয়েছে। রবীন্দ্রনাথের বিখ্যাত ঋতুসংহার সনেটটিও এমন শোভন শোধনের দৃষ্টান্ত, কেননা মূল ঋতুসংহার প্রকৃতির আবেগ প্রাবল্যের স্তোত্রও বটে, আনন্দ স্তোত্রও বটে। আমরা এর আগের পর্বে পড়েছি বা আমি পড়িয়েছি, তোমরা দেখেছো যে কালিদাস ছিলেন ভোগবাদী কবি আর রবীন্দ্রনাথ ছিলেন আনন্দবাদী কবি। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে কালিদাসকে বলছেন তিনি তো সৌন্দর্য রসিক ছিলেন, সৌন্দর্য প্রেমিক ছিলেন। সেখানে মানুষের মনে যে সুকুমার প্রবৃত্তিগুলো, যে সুকুমার রুচি আছে, সেইগুলো কিন্তু সেক্ষেত্রে আরোপ করা যুক্তিসঙ্গত এবং শোভনীয়। রবীন্দ্রনাথের বিখ্যাত ঋতুসংহার যে নাটক আছে, সেই নাটকে যে সনেট আছে, ঋতুসংহারে এখানে ঋতুসংহার সনেটের কথা বলা হয়েছে, সরি, এমন শোভন সংশোধনের দৃষ্টান্ত। মানে এখানেও সৌন্দর্য রসিক রবীন্দ্রনাথের সেই সনেটেও কিন্তু শোভন সংশোধন করা হয়েছে, কেননা মূল ঋতুসংহার প্রকৃতির আবেগ প্রাবল্যের স্তোত্রও বটে, আনন্দ স্তোত্রও বটে। মানুষের মধ্যে যে আবেগ আছে, সে আবেগগুলো ঋতুসংহারের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আমাদের যে ঋতুসংহার, ঋতুরঙ্গশালা, সেই নাটকটা হলো ঋতুরঙ্গশালা, ঋতুসংহার হচ্ছে সনেট। সেখানে বলছে আবেগ প্রাবল্য রয়েছে স্তোত্র, আবার আনন্দ প্রাবল্যও রয়েছে, মানে আনন্দ স্তোত্র আছে, যেহেতু তিনি আনন্দবাদী কবি। তো কিন্তু কালিদাসের ভোগবাদের এই উল্লেখের সঙ্গে সঙ্গে সত্যের অনুরোধে না উল্লেখ করে উপায় নেই যে অন্যান্য বড় প্রতিভার মতো কালিদাসকেও দু একটি লক্ষণের দ্বারা বুঝে ফেলার চেষ্টা করা বিড়ম্বনা। বলছে কালিদাস তো ভোগবাদী কবি ছিলেন এবং ভোগবাদের এই উল্লেখের সাথে সত্যের অনুরোধে না উল্লেখ করে উপায় নেই যে অন্যান্য বড় প্রতিভার মতো কালিদাসকেও দু একটি লক্ষণের দ্বারা বুঝে ফেলার চেষ্টা করতে হবে। রবীন্দ্রনাথকে যেমন আমরা বুঝে নিতে পারি, কালিদাসকেও দু একটি বৈশিষ্ট্যের দ্বারা আমরা বুঝতে পারবো, কিন্তু সেইটা বুঝতে পারাটাই, বুঝে ফেলার চেষ্টা করাটাই হলো বিড়ম্বনা। এই ভোগবাদী কবি আশ্চর্যভাবে ত্যাগবাদীও, মানে ভোগবাদী কালিদাস হচ্ছেন আশ্চর্যভাবে ত্যাগবাদীও। তিনি ত্যাগ করতে জানতেন। রবীন্দ্রনাথ কিন্তু ত্যাগ করেছিলেন, কালিদাসও ত্যাগ করেছিলেন, ত্যাগবাদী কবিও বলা হয়। মহারাজ অজের রাজ্যভোগ আর দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধনা, এই দুয়ের যে ছবি তিনি পাশাপাশি দাঁড় করিয়েছেন তা মনোরম। মহারাজ অজের রাজ্যভোগ আর দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধন, আশা করছি বোঝাতে পারছি। দেখো, এই যে প্রবন্ধটা আছে, আমি প্রথমে বলে দিই, এই প্রবন্ধ কিন্তু কালিদাস এবং রবীন্দ্রনাথের ওপরেই প্রবন্ধটা করা হয়েছে। রবীন্দ্রনাথ এবং কালিদাস এদের সৌন্দর্যবোধ কোথায় মিল আছে, সৌন্দর্যবোধ বা পৃথিবীর রূপলাবণের কোথায় মিল আছে, রসবোধ উপলব্ধিতে কোথায় মিল আছে, কোথায় অমিল আছে, কোথায় রবীন্দ্রনাথ সংশোধন করেছেন কালিদাসের ব্যাপারগুলো, এবং কালিদাস কতটা সংশোধন নিজে করেছিলেন তার কাব্যে, এইগুলো এখানে বিষয়বস্তু তুলে ধরা হয়েছে। তো এখানে বলা হচ্ছে মহারাজ অজের রাজ্যভোগ আর দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধনা, এই দুয়ের যে ছবি তিনি পাশাপাশি দাঁড় করিয়েছেন তা অত্যন্ত মনোরম। আমরা কয়েকটি শ্লোকের বাংলা অনুবাদ উদ্ধৃত করছি। যারা নৃপতি প্রজাদের পর্যবেক্ষণের জন্য আরোহণ করলেন ধর্মাসন, বর্ষিয়া নৃপতি চিত্তের একাগ্রতা বিধানের জন্য নির্জনে পরিগ্রহ করলেন কুশাসন। নৃপতি প্রজাদের পর্যবেক্ষণ, একজন রাজা তার প্রজাদের পর্যবেক্ষণের জন্য যখন ধর্মাসনে যখন আরোহণ করলেন, তখন একজন বর্ষিয়ান নৃপতি সে চিত্তের একাগ্রতা, নিজের চিত্তের একাগ্রতা মনোসংযোগের জন্য
নির্জনে পরিগ্রহ করলেন কুশাসন। তখন সে কি করলো, কুশাসনটাই তার ভালো লাগছে, সুশাসনটা তখন তার ভালো লাগছে না। একজন চারপাশে রাজাদের বশীভূত করলেন প্রভু শক্তির দ্বারা, তার প্রভু শক্তির দ্বারা বশীভূত করে নিলেন, আর অপরজন সমাধি যোগের অভ্যাসের দ্বারা বশীভূত করলেন দেহস্থ পঞ্চ মরুদ। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, দেহস্থ পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চেন্দ্রিয় মরুদ বলা হচ্ছে। বা মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয়ের কথা আমি এখন বলছি না, ভেতরের দেহে আমাদের শরীরের ভেতরে আছে, শরীরের বাইরে আছে, পঞ্চেন্দ্রিয় পঞ্চমুরুদ বলা হয়ে থাকে, সেই তাকে বশীভূত করলেন এবং আমাদের তরুণ নৃপতি ভস্মসাৎ করলেন জগতের শত্রুদের সব আয়োজন। তরুণ নৃপতি সব কিছু ভস্মসাৎ করে দিলেন, শত্রুদেরকে, জগতের শত্রুদের সব আয়োজন ভস্মসাৎ করে দিলেন। তরুণ যেহেতু, নৃপতি তো প্রবীণ হননি, তো অতটা অভিজ্ঞ নন। বর্ষিয়ান নৃপতি ভস্মসাৎ করতে প্রবৃত্ত হলেন সকর্মসমূহকে জ্ঞানময় বহ্নির দ্বারা। নিজের জ্ঞানময় বহ্নির দ্বারা সকর্মসমূহ, যে কাজগুলো, যিনি হচ্ছেন অনেক অভিজ্ঞ, তার যে কাজগুলো খারাপ সেগুলো সে নিজের জ্ঞান দ্বারা, জ্ঞান বহ্নির দ্বারা সেগুলোকে ভস্মীভূত করলেন। আর অপরজন কী করলেন দেখাই গেল, অপরজন কিন্তু জগতের শত্রুদের সব আয়োজন, মানে শত্রুরা কী করছে তাদেরকে, অর্থাৎ এইখানে একটা সময় বোঝাচ্ছে। এক নৃপতি সে আসছে তার যৌবনকালে, সে কি করবে, সে যুদ্ধ করবে অপরের বিরুদ্ধে, সে তার রাজ্যকে বাঁচাবে। এবার অপর আরেকজন বর্ষিয়ান তিনি কি করছেন, তিনি প্রবৃত্ত হচ্ছেন তা ভস্মসাৎ করতে তার সকর্মসমূহকে জ্ঞানময় বহ্নির দ্বারা। তার এতদিনের সে যে জ্ঞান অর্জন করেছে তার আর কোনো কাজ নেই, সেইগুলোকে সে ভস্মসাৎ করে দিচ্ছে। তার যে সমস্ত কাজকর্ম সে করেছে সেগুলো আর তার মনে থাকছে না, মানে সে তার কাজ সম্পন্ন হয়ে গেছে। দেখো, প্রকৃত মহত্বের ছবি আঁকতেও কালিদাস অশেষ আগ্রহ। ভারত রাজ্যলোভী না হয়ে রামের অনুপস্থিতিকালে দীর্ঘকাল রাজ্য পরিচালনা করেন। এই জন্য কবিতাকে বলেছেন অসিধার ব্রত। অসিধার ব্রত, অসি অর্থে তলোয়ার, অভ্যাসকারী, অসিধার ব্রত অভ্যাসকারী, শ্রিয়ং যুব্য পঙ্কগ তাম ভোক্তা অঙ্কগতা, স্ত্রীকে যুবক হয়েও তিনি ভোগ করেননি, যুবক হয়েও তার স্ত্রীকে তিনি ভোগ করেননি। তো এই ক্ষেত্রে আগের পর্বেই আমি বলেছিলাম যে কালিদাস যেখানে ভোগবাদী কবি, তার ভোগের কথা তিনি রবীন্দ্রনাথ সংশোধন করে বলেছেন যে সেই রচনাটা কালিদাসের নাও হতে পারে। তিনি তার কাব্যগ্রন্থে, চৈতালি কাব্যগ্রন্থের একটা শ্লোক তুলে দেওয়া হয়েছিল, আগের পর্বে দেখিয়েছি, যে সেখানে আছে যে রবীন্দ্রনাথ বলছেন যে সবটাই কিন্তু এক ধরিত্রীর রূপ সৌন্দর্য বর্ণনার ক্ষেত্রে তিনি কিন্তু বলেছেন, সেখানে কিন্তু কোনো ভোগ আসছে না, যেখানে লজ্জায় সেটা পর্যবসিত হচ্ছে, লজ্জা যেখানে আসছে সেখানে কিন্তু সেই ভোগটা কিন্তু সম্পূর্ণতা পাচ্ছে না। যাই হোক, যুবকও তিনি ভোগ করেননি, একই সঙ্গে ভোগ ও ত্যাগ রবীন্দ্রনাথও বিদ্যমান। এই ভোগ আর ত্যাগ, এই মানে ভোগের এবার ভিন্ন প্রকার রয়েছে, বিভিন্ন রকম ভোগ রয়েছে, সেই ভোগটাই কালিদাসের ক্ষেত্রে গিয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন না, কারণ ভোগ তো রবীন্দ্রনাথের মধ্যেও বলছে বিদ্যমান, এবং ত্যাগ রবীন্দ্রনাথেও আছে, কালিদাসেও ছিল, রবীন্দ্রনাথেও আছে। এবং কিন্তু কালিদাসের সঙ্গে এক্ষেত্রে তার পার্থক্য সূক্ষ্ম এবং গভীর। কেমন দেখ, তরুণ নৃপতি রাজ্য শাসন আর প্রবীণ নৃপতি আত্মশাসনের যে ছবি কালিদাস এঁকেছেন। আমি একটু আগেই বললাম, কালিদাস বলছেন যে তরুণ যিনি নৃপতি, যে রাজা, সে রাজ্য শাসন করবে, তার যুবক বয়সে সে সম্পূর্ণ সে রাজ্যকে শাসন করবে। আর প্রবীণ যে নৃপতি, সে আত্মশাসন করবে, নিজেকে নিয়ন্ত্রণে আনবে, আত্মসংবরণ করবে, সে আর সেই সমস্ত কাজকর্মে লিপ্ত হবে না, তার পরের প্রজন্ম হবে। তো সেইটা যেমন কালিদাস এঁকেছেন, তা থেকে আর তার আরও বহু উক্তি থেকে এই সিদ্ধান্ত করা যেতে পারে যে কালিদাসের চোখে সংসার ও সন্ন্যাস যেন দুই স্বতন্ত্র জগৎ। কালিদাসের চোখে সংসার আর সন্ন্যাস দুটো স্বতন্ত্র জগৎ, মানে সংসারটা আলাদা আর সন্ন্যাসটা আলাদা জগৎ। একটিকে সম্পূর্ণ বর্জন করে তবেই যেন অন্যটিতে প্রবেশ পথ পাওয়া যায়। মানে সন্ন্যাস গ্রহণ যারা করবে তাদের তো সংসার ত্যাগ করতেই হবে, সংসারের থেকে তো আর সন্ন্যাসী হওয়া যায় না, সেটাই কালিদাস বলে গেছে। যেন কালিদাস বলতে চান, যতদিন মানুষ সংসারে আছে ততদিন সে মুখ্যত ভোগধর্মী, যতদিন সংসারে মানুষ থাকছে সে তো ভোগই করছে, সে তার নিজস্ব কি ভোগ করছে, সে সুখ আনন্দ স্বাচ্ছন্দ্য বোধ, এগুলো বিলাসিতা, এগুলো তো এই বিলাসময় জীবনযাপন করা, এইগুলো সব ভোগের মধ্যেই পড়ছে।
অবশ্য মহৎদের জন্য এই ভোগ স্থূল চর্বচস্যদি ভোগের সঙ্গে সঙ্গে মহৎ মানুষ যারা, তাদের চর্বচস্যদি, এগুলোকে চর্বচস্য লেজ্জ বলা হয়, সেই চর্বচস্যর মতো ভোগের সঙ্গে সঙ্গে কখনো সেসব অতিক্রম করে কীর্তিভোগ বা যশভোগও বটে। অনেক মানুষের ক্ষেত্রে সেটা কীর্তিভোগ বা যশভোগ, অনেকে যশ লাভ করলো। সাধারণ মানুষ যারা সংসারে থাকে তারা অত যশ খ্যাতি এত ভোগ তারা কিন্তু মানে এক্সপেক্ট করে না। হ্যাঁ, এক্সপেকটেশনের বাইরে যখন চলে যায়, মানে এই যে সমস্ত যেগুলো বিশাল বড় বড় খ্যাতি অর্জন করবে, সেগুলো একটা বড় প্রথিত যশা বা বড় মানুষের কথা, মহৎ মানুষের কথা বলা হচ্ছে। তো তারা কিন্তু মুখ্যত ভোগধর্মী হয়। তারা অবশ্য মহৎদের জন্য এই স্থূল, তাদের স্থূল, এটা তাদেরটা সূক্ষ্ম কিন্তু নয়, তাদের স্থূল কখনো সেসব অতিক্রম করে কীর্তিভোগ বা যশভোগও বটে। নন্দিনীকে রক্ষার জন্য রাজা দিলীপ সিংহকে বলেছিলেন, আমাকে যদি মনে করো তোমার অবধা তবে আমার যশ, শরীরের প্রতি দয়ালু হও, একান্ত বিধ্বংসী পাঞ্চভৌতিক এই পিণ্ডে আমার মতো লোকের একান্ত অনাস্থা। লোকপ্রবাদে সীতাকে বর্জনকালে রামের হয়ে কবি বলেছেন, এখানে বলেছিলেন এইখানে আমি যেটা বলতে চাইলাম যে উনি বলছেন আর কি, এই কে যেন নন্দিনীকে রক্ষার জন্য রাজা দিলীপ সিংহকে বলেছিল, কি বলেছিল না, আমাকে যদি মনে করো তোমার অবধা তাহলে আমার যশ, তুমি যদি মনে করে থাকো তাহলে সেটা আমার যশ, কিন্তু শরীরের প্রতি দয়ালু হও, তুমি নিজের শরীরের প্রতি দয়ালু হচ্ছ না। একান্ত বিধ্বংসী পাঞ্চভৌতিক, পঞ্চভূতের কথা বলা হচ্ছে। পঞ্চভূত অনেকেই হয়তো জানে, কিন্তু আমি এখন বলবো না। পঞ্চভূত ক্ষিতি, বোম, তেজ, মরুদ বা এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে পঞ্চভূতের মধ্যে পড়ছে। এই পিণ্ডে আমার মতো লোকের একান্ত অনাস্থা। লোকপ্রবাদে সীতাকে বর্জনকালে রামের হয়ে কবি বলেছিলেন। লোকপ্রবাদ মানে লোকের কথা, সাধারণ জনতা, যেটা সাধারণ জনগণ বলেছিল সীতাকে, প্রজারা সীতাকে যখন বর্জন করেছিল রামকে বলেছিলেন কবি, রামের হয়ে কবি বলছেন। লোকপ্রবাদ নিবৃত্তির জন্য উপায় নেই দেখে রাম পত্নী ত্যাগে বদ্ধপরিকর হলেন। যশ যাদের ধন তারা নিজেদের দেহ থেকে যশকে অধিকতর মূল্যবান জ্ঞান করেন। যশ যাদের ধন তারা নিজেদের দেহ থেকে যশকে অধিকতর, এই যে যারা যশ মানে যারা ধনবান, যাদের ধন সম্পত্তি আছে, তারা সেই সবকেই বেশি বড় মনে করে, তারা বিলাসিতায় জীবনযাপন করে, তারা মদিরায় আসক্ত হয়। কিন্তু সেই আসক্তিতে তাদের তো শরীর ভেঙে পড়ে, কিন্তু সেটা তাদের কাছে বড় ব্যাপার নয়। তাদের কাছে বিষয়টা বড় ব্যাপার হচ্ছে যশ, সেটাই হচ্ছে যশকে অধিকতর মূল্যবান জ্ঞান করেন। ভোগ সুখের সামগ্রী, হ্যাঁ তো কথাই নেই, এখানে ভোগ সুখের সামগ্রিক তো কথাই নেই, সেসব তো থাকেই। কিন্তু এইসব কীর্তিমানদের জীবনেও কালে কালে এমন সময় উপস্থিত হয় যখন ভোগ যশ সবের কথা একেবারে বিসর্জন দিয়ে এরা রত হন যোগে আত্মায় পরমাত্মা দর্শনের ব্রতে। কীর্তিমানদের জীবনেও কালে কালে এমন সময় উপস্থিত হয় যখন ভোগ যশ সবের কথা একেবারে বিসর্জন দিয়ে এরা রত হন যোগে আত্মায়, এরা যখন যোগে আত্মায় পরমাত্মায় বিলীন হয়ে যায় দর্শনের পর, তখন তো এই আত্মায় পরম দর্শনের শ্রেষ্ঠ দৃষ্টান্ত রূপে কালিদাস এঁকেছেন কৈলাসে ধ্যানরত মহাদেবের মূর্তি। এখানে যে মহাদেবের মূর্তির কথা বলা হয়েছে সেটা হলো যে উনি বলছেন মনো নবোদ্দার নিষিদ্ধ বৃত্তি হৃদি ব্যবস্থাপ্য সমাধিব্য শ্যাম যমখর ক্ষেত্রবেদে বিদন্ত মাত্তায়ন বল কয়োত্তম। এটাই মহাদেবের মূর্তির কথা বলা হয়েছে। আত্মায় পরমাত্মা দর্শনের বা উপলব্ধির মাহাত্ম্য সম্বন্ধে রবীন্দ্রনাথও সচেতন ছিলেন। এখানে বলছে আত্মায় পরমাত্মা দর্শন, তিনি তো চিরকালই সত্যান্বেষী ছিলেন, তো জীবাত্মা পরমাত্মায় বিলীন হয়ে যাবে, এই যে দর্শন, এই যে উপলব্ধি, এটার মাহাত্ম্য সম্পর্কে রবীন্দ্রনাথও সচেতন ছিলেন। এবং এই সম্পর্কে তার নৈবেদ্যের এই কবিতা স্মরণ করা যেতে পারে। হে রাজেন্দ্র, তোমার কাছে নত হতে গেলে যে ঊর্ধ্বে উঠিতে হয় সেটা বাহু মেলে লহ ডাকি সুদুর্গম বন্ধুর কঠিন শৈলপথে অতঃপর কারো প্রতিদিন এ মহান। এইখানটা যে শ্লোকটা দেওয়া আছে, এইখানে কিন্তু নৈবেদ্য কবিতাটা তুলে ধরা হয়েছে। এখানের মধ্যে কবি বলতে চাইছেন সংযমী মহাদেব দেহের নবোদ্বার, আমাদের দেহের 9টা দ্বার আছে, সেই 9টা দ্বার হইতে নিবৃত্ত সমাধি নিয়ন্ত্রিত মন হৃদয় অধিষ্ঠানে স্থাপিত করিয়া ক্ষেত্রজ্ঞ পুরুষগণ যাহাকে অবিনাশী বলিয়া জানেন, সেই আত্মাকে স্বীয় আত্মার মধ্যে অবলোকন করিতেছেন। কুমার সম্ভবের 3য় সর্গ। এবার আমি একটুখানি এত দূরই থাকবে আজকে, একটুখানি প্রশ্ন আলোচনা করে দিই। যতটুকু পড়ালাম সেখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আসবে, যেমন কালিদাস
ভোগবাদী, রবীন্দ্রনাথ আনন্দবাদী। এবং রবীন্দ্রনাথের মধ্যেও ত্যাগ বর্তমান আছে, ভোগ বর্তমান আছে, মানে বিদ্যমান। আবার এখানে মানে রবীন্দ্রনাথের মধ্যে ভোগ এবং ত্যাগ কালিদাসের মতোই বিদ্যমান। এমন প্রশ্ন আসতে পারে যে ভোগ এবং ত্যাগ কার মধ্যে বিদ্যমান, শুধু রবীন্দ্রনাথ, শুধু কালিদাস, কালিদাস ও রবীন্দ্রনাথ, কোনোটিই নয়। তাহলে হবে দুজনের মধ্যে যেহেতু আছে সেই জন্য কিন্তু ওইটাই হবে, ক্লিক করবে রবীন্দ্রনাথ ও কালিদাস। এছাড়াও ভেতর থেকে বিভিন্ন রবীন্দ্রনাথ যেন সেকালেও একালের মধ্যবর্তী সেতু। এই যে পরের যে এটা আছে, আমি পরের দিনে পড়াবো, এটা পরের আলোচনাতে আছে। আমি আজকের মধ্যে বলি, কালিদাসের ভোগবাদের উল্লেখের সঙ্গে সঙ্গে সত্যের অনুরোধে উল্লেখ করে উপায় নেই যে অন্যান্য বড় প্রতিভার মতো কালিদাসকেও দু একটি লক্ষণের দ্বারা বুঝে ফেলার চেষ্টা বিড়ম্বনা। এই ভোগবাদী কবি আশ্চর্যভাবে ত্যাগবাদীও ছিল। এখানে যদি বলে ভোগবাদী কবি আশ্চর্যভাবে ত্যাগবাদীও ছিল, কার কথা বলা হয়েছে, রবীন্দ্রনাথ না কালিদাস? উত্তর হবে কালিদাসের কথা বলা হয়েছে, কখনোই কিন্তু এখানে রবীন্দ্রনাথের কথা বলছে না। এছাড়াও এখানে যদি বলা হয়ে থাকে ওই যে একজন বর্ষিয়ান নৃপতি চিত্তের একাগ্রতা বিধানের জন্য নির্জনে পরিগ্রহ করলেন, কুশাসন, সুশাসন, সুশাসন ও কুশাসন কোনোটিই নয়, উত্তর হবে কুশাসন। আবার এমন প্রশ্ন আসতে পারে, একজন চারপাশের রাজাদের বশীভূত করলেন প্রভু শক্তির দ্বারা, অপরজন সমাধিযোগের অভ্যাসের দ্বারা বশীভূত করলেন দেহস্থ কি পঞ্চমহল। যদি বলা হয় কি পঞ্চমহল না পঞ্চমরু। আচ্ছা, তরুণ নৃপতি কে জগতের শত্রুদের সব, মানে তরুণ নৃপতি কে ভস্মসাৎ করে দিলেন জগতের শত্রুদের সব আয়োজন, মানে এই তো একজন তরুণ নৃপতি করতে পারে, সে লড়াই করে সেটা ভস্মসাৎ করতে পারে। তো কে জগতের শত্রুদের সব আয়োজন ভস্মসাৎ করে দিলেন, উত্তর হবে তরুণ নৃপতি। যদি থাকে তরুণ নৃপতি, শুধু দিয়ে দিল একজন নৃপতি, দিয়ে দিল একজন তরুণ নৃপতি, একজন প্রবীণ নৃপতি, আর দিয়ে দিল তরুণ নৃপতি, তাহলে উত্তর হবে তরুণ নৃপতি। এখানে যদি একজন কথাটা নেই, বা যদিও বা থাকে একজনটা বা কোনোটিই নয়, যদি থাকে উত্তর হবে একজন তরুণ নৃপতি। একটু দেখে উত্তর করতে হবে। এছাড়াও এখানে যদি দেয় এই যে বলছে না প্রকৃত মহত্বের ছবি আঁকতেও কালিদাসের অশেষ আগ্রহ, ভারত রাজ্যলোভী না হয়ে রামের অনুপস্থিতিকালে দীর্ঘকাল রাজ্য পরিচালনা করেন। এই জন্য কবিতাকে বলেছেন, কবি তাকে কি বলেছেন, অসিধারব্রত অভ্যাসকারী বলেছেন। এই জন্য কবিতাকে অসিধারব্রত অভ্যাসকারী বলেছেন। শ্রিয়ং যুবাব পঙ্কজদা, এই যে একটা শব্দ আছে যুবাপঙ্ক গতাম ভোক্তা, অঙ্কগতা স্ত্রীকে যুবক, এর মানে হচ্ছে অঙ্কগতা স্ত্রীকে যুবকেও তিনি ভোগ করেননি। এইটা আসতে পারে যে এই শব্দটার মানে কি, অর্থ কী, দিয়ে দিল অপশানে অঙ্কগতা স্ত্রীকে যুবকেও তিনি ভোগ করেননি, অঙ্কগতা স্ত্রীকে যুবক হয়েও তিনি ভোগ করেছেন, অঙ্কগতা স্ত্রীকে প্রবীণ হয়েও তিনি ভোগ করেননি, অঙ্কগতা স্ত্রীকে প্রবীণ হয়েও তিনি ভোগ করেছেন। উত্তর হবে অঙ্কগতা স্ত্রীকে যুবক হয়েও তিনি ভোগ করেননি। এমন এলো। এবার যে দিল যে কালিদাসের চোখে সংসার ও সন্ন্যাস, কার চোখে সংসার ও সন্ন্যাস? কালিদাসের চোখে সংসার ও সন্ন্যাস কিন্তু দুই স্বতন্ত্র জগৎ। তাহলে দুই স্বতন্ত্র জগৎ, কালিদাসের চোখে দুই স্বতন্ত্র জগৎ কি, সংসার ও সন্ন্যাস। একটা দিয়ে দিল সংসার ও সন্ন্যাস, একটা অপশানে দিল সংসার, একটা দিয়ে দিল সন্ন্যাস, আর একটা দিয়ে দিল সন্ন্যাস ও সংসার। উত্তর হবে সংসার ও সন্ন্যাস। এবার দেখো এখান থেকে হ্যাঁ, রবীন্দ্রনাথের বিখ্যাত সনেটের নাম কি, দিয়ে দিল ঋতু সংহার। উত্তর হবে ঋতু সংহার। আমি কিন্তু আলোচনা করে দিচ্ছি। দেখো মহারাজ, এখানে কোন মহারাজের উল্লেখ আছে, যা রাজ্যভোগের কথা আছে বা উত্তর হবে মহারাজ অজের কথা আছে। দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধন, দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধনের এই দুয়ের ছবি পাশাপাশি দাঁড় করিয়েছেন মনোরম। তো দুজনের পাশাপাশি ছবি, এক হচ্ছে মহারাজ অজের রাজ্যভোগ আর দিগ্বিজয়ী রঘুর সন্ন্যাসের কৃচ্ছ সাধনা। এটা হচ্ছে একটা মানে প্রশ্ন উত্তর। আচ্ছা, এই গেল। এছাড়া নন্দিনীকে রক্ষার জন্য রাজা দিলীপ সিংহকে নন্দিনীকে রক্ষার জন্য রাজা দিলীপ সিংহকে বলেছেন, আমাকে মানে রাজা দিলীপ সিংহকে বলেছেন যে আমাকে যদি মনে করো তোমার অবধা, তাহলে এটা যদি আসে রাজা দিলীপ সিংহকে বলেছে। এখান থেকে প্রশ্ন নাও আসতে পারে, একান্ত বিধ্বংসী পঞ্চভৌতিক
এই পিণ্ডে আমার মতো লোকের একান্ত অনাস্থা। লোকপ্রবাদে সীতাকে বর্জনকালে রামের হয়ে কবি বলেছেন। এটা দিতে পারে, কি বলেছিলেন? লোকপ্রবাদ নিবৃত্তির অন্য উপায় নেই দেখে রাম পত্নীর ত্যাগে বদ্ধপরিকর হলেন। এইটা যদি দিয়ে দেয়, বা অপশানে দিল লোকপ্রবাদ নিবৃত্তির জন্য উপায় নেই দেখে রাম পত্নীর ত্যাগে বদ্ধপরিকর ছিলেন না, বা বদ্ধপরিকর নন, দিয়ে দিল। বা এমন দিল যে লোকপ্রবাদ নিবৃত্তির জন্য উপায় দেখে, অন্য উপায় দেখে, এটা নেইটা দিল না, উপায় দেখে রাম পত্নীর ত্যাগে বদ্ধপরিকর হলেন, বা বদ্ধপরিকর একটা অপশন হলেন। আর লোকপ্রবাদ নিবৃত্তির জন্য উপায় দেখে রাম পত্নীর ত্যাগে বদ্ধপরিকর হলেন না। তা হলেন না। এইরকম অপশানগুলো থাকবে এরকম ঘুরিয়ে ফিরিয়ে। উত্তরটা কিন্তু হবে লোকপ্রবাদ নিবৃত্তির জন্য উপায় নেই দেখে রাম পত্নীর ত্যাগে বদ্ধপরিকর হলেন। যশ যাদের ধন, তাদের নিজেদের দেহ থেকে যশকে অধিকতর মূল্যবান জ্ঞান করেন। ভোগ সুখের সামগ্রীর তো কথাই নেই। এবার দেখো এইখানে দিয়ে দিল, হ্যাঁ, এখানে ধ্যানরত মহাদেবের মূর্তি, এই নবোদ্ধার নিষিদ্ধ বৃত্তি ধৃতি ব্যবস্থাপনা সমাধিবশ্যম, এটা কোন কালিদাসের কোন কাব্যের অন্তর্গত? যদি দিয়ে দেয়, উত্তর হবে কুমার সম্ভব কাব্যগ্রন্থের অন্তর্গত তৃতীয় স্বর্গ। কোন স্বর্গে আছে? কুমার সম্ভবের তৃতীয় স্বর্গে আছে। কেননা এখানে দেখো খুবই সংযমী মহাদেব, যিনি দেহের নবোদ্ধার হইতে নিবৃত্ত সমাধি নিয়ন্ত্রিত মন হৃদয় অধিষ্ঠানে স্থাপিত করিয়া ক্ষেত্রজ্ঞ পুরুষগণ যাহাকে অবিনাশী বলিয়া জানেন, সেই আত্মাকে স্বীয় আত্মার মধ্যে, অবিনাশী আত্মাকে নিজের আত্মার মধ্যে অবলোকন করেছেন, যেটা কুমার সম্ভবে তৃতীয় স্বর্গে আছে। আজকে আলোচনা এই পর্যন্ত। ক্লাস যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে রেখো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ।